আমি পেশায় একজন দর্জি ছিলাম। আমি মেয়েদের খুব সুন্দর সুন্দর পোশাক তৈরি করতাম। একদিন আমার দোকানে একটি সুন্দরী মেয়ে আসলো পোশাক বানাতে। আমি মেয়েটিকে সুন্দর করে পোশাক তৈরি করে দিলাম, আর মেয়েটি আমার তৈরি পোশাক অনেক পছন্দ করল। তারপর থেকেই মেয়েটির সমস্ত কাপড়চোপড় আমার দোকানেই বানাতো। এইভাবে ধীরে ধীরে মেয়েটির সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। একদিন মেয়েটি আমার দোকানে একটি নতুন কাপড় নিয়ে আসলো। এসে আমাকে বলল আমি তার মাপ নেবার জন্য। তারপর যখন আমি তার মাপ নিতে যাব, ঠিক তখনই কিছু লোক এসে আমার দোকানে ভিড় দিল এবং তারা বলতে লাগলো আমি নাকি ওই মেয়ের সাথে বাজে আচরণ করেছি। কিন্তু মা কালী দিব্যি, আমি ওই মেয়ের সাথে কখনো বাজে আচরণ করিনি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই বিষয়টি ভেবে যে মেয়েটিও তখন ওই লোকগুলোর সাথে তাল মিলিয়ে আমাকে দোষারোপ করছে। তারপর সেখানে উপস্থিত সকল লোক মিলে আমাকে ওই মেয়ের সাথে পারিবারিকভাবে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিল। কিন্তু তারা সবাই জানতো আমার প্রথম স্ত্রীর কথা। তারপর যখন আমার ওই মেয়েটির সাথে বিবাহ হয়ে গেল এবং আমি প্রথম রাতে পবিত্রতা পালন করতে যাব, তখন প্রথম স্ত্রী এসে, বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম যোগেশ। আমি কলকাতার একজন ছেলে। আমি জীবনে প্রথম শ্রেয়া নামক একটি মেয়েকে ভালোবাসতাম। আমার আর শ্রেয়ার ভালোবাসার গল্পটা অনেকটা সিনেমার মতোই ছিল। আমি কলকাতার এক সাধারণ দর্জি হলেও আমার কাজের সুখ্যাতি ছিল চারিদিকে। শ্রেয়া এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাদের এই সম্পর্কটা কোনো পরিবারই মেনে নেয়নি। আমরা সব বাধা অতিক্রম করে একে অপরকে আপন করে নিয়েছিলাম। সমাজের চোখে আমরা ছিলাম বিদ্রোহী, কিন্তু নিজেদের কাছে আমরা ছিলাম একে অপরের পৃথিবী। দুজন মিলে ছোট্ট একটা সংসার শুরু করেছিলাম এক ভাড়া ফ্ল্যাটে। শ্রেয়ার খুব শখ ছিল আমাদের বাসাটা হবে বাড়ির সবচেয়ে উপরের তলায়। সেখান থেকে আকাশটা খুব সুন্দর দেখা যায়, আর বিকেলের খোলা সেখান থেকে নাকি আকাশটা খুব সুন্দর দেখা যায় আর বিকেলের খোলা হাওয়ায় মন ভালো হয়ে যায়। আমি প্রথমে রাজি ছিলাম না, কারণ 5 তলা সিঁড়ি বেয়ে প্রতিদিন ওঠানামা করাটা বেশ কঠিন। বাড়িটা পুরনো হওয়ায় লিফটের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু শ্রেয়ার জেদের কাছে আমাকে হার মানতে হয়েছিল। ও বলতো সারাদিন তো আমরা বাইরেই থাকব, শুধু সন্ধ্যার সময় একটু শান্তির জন্য এইটুকু কষ্ট করাই যায়। তাছাড়া উপরের তলার ভাড়াও কিছুটা কম ছিল, আর সাথে ছিল বিশাল একটা ছাদ ব্যবহারের সুযোগ। শ্রেয়ার মুখের হাসির চেয়ে বড় আমার কাছে আর কিছুই ছিল না। তাই আমরা সেই 5 তলার ফ্ল্যাটেই আমাদের নতুন জীবন শুরু করলাম। প্রথম প্রথম সবকিছু স্বপ্নের মতো মনে হতো। আমরা দুজনেই কাজ করতাম, আর সন্ধ্যায় একসাথে ছাদে বসে চা খেতে খেতে সারাদিনের ক্লান্তি দূর করতাম। আমাদের সুখের সংসারে হঠাৎ করেই এক কালো মেঘ ঘনিয়ে এলো। একদিন শ্রেয়ার শরীরটা ভালো ছিল না, কিন্তু ও আমাকে বুঝতে দেয়নি। আমি আমার দোকানে চলে যাই, আর ও নিজের অফিসের জন্য বেরিয়ে পড়ে। আমাদের দুজনের কাছেই বাড়ির আলাদা চাবি থাকত। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই ঘটে সেই দুর্ঘটনা। প্রচণ্ড শারীরিক দুর্বলতার কারণে শ্রেয়ার মাথা ঘুরে যায়, আর ও টাল সামলাতে না পেরে 5 তলার সিঁড়ি থেকে একেবারে নিচে পড়ে যায়। ওর আর্তনাদ শোনার মতো আশেপাশে কেউ ছিল না। আমি যখন বাড়ি ফিরি তখন দেখি শ্রেয়া গুরুতর অবস্থায় সিঁড়ির নিচে অচেতন হয়ে পড়ে আছে। সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত ছিল। আমি ওকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তারের কথাগুলো আমার কানে যেন বিষের মতো প্রবেশ করছিল। শ্রেয়ার কোমরের স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওর শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। ডাক্তাররা জানালেন শ্রেয়ার নিজের পায়ে আবার উঠে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি এই আকস্মিক আঘাতে ওর কথা বলার ক্ষমতাও প্রায় হারিয়ে গেছে। আমার পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে উলটপালট হয়ে গেল। আমাদের স্বপ্নের সংসারটাই দুর্ঘটনার কারণে ভেঙে পড়ল। এই ঘটনার পর আমাদের জীবনটা পুরোপুরি বদলে গেল। আমাদের দুই পরিবারই এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ায়নি। উল্টে তারা বলতে লাগলো বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে এমনই শাস্তি পেতে হয়। আমি একা হয়ে পড়লাম। শ্রেয়ার সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। ওকে খাওয়ানো, স্নান করানো, পরিষ্কার করা সবকিছু আমাকেই করতে হতো।
আমি আমার হাসি খুশি প্রাণোচ্ছল শ্রেয়াকে হুইলচেয়ারে সারাদিন চুপচাপ বসে থাকতে দেখতাম, আর আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। কিন্তু আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওর পাশে থাকব। আমি আমার দর্জির দোকান আর শ্রেয়ার সেবা, এই দুয়ের মধ্যে নিজের জীবনটাকে বেঁধে ফেললাম। সকালে শ্রেয়ার সমস্ত কাজ গুছিয়ে আমি দোকানে যেতাম, দুপুরে আবার বাড়ি ফিরে ওকে খাইয়ে ওর প্রয়োজনীয় কাজগুলো করে দিয়ে আবার দোকানে ফিরতাম। শ্রেয়া মুখে কিছু বলতে পারত না, কিন্তু ওর অসহায় চোখ দুটো আমার দিকে তাকিয়ে থাকত। আমি ওর চোখের ভাষা পড়তে পারতাম, ওর কষ্টটা অনুভব করতে পারতাম। ওর কাছে একটা মোবাইল ফোন রেখে যেতাম, যাতে কোনো জরুরি প্রয়োজনে ও আমাকে ফোন করতে পারে। যদিও ফোনটা ধরার মতো শক্তিও ওর ছিল না, তবুও আমার মনের শান্তির জন্য এটা করতাম। প্রথম এই নতুন জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হলেও শ্রেয়ার প্রতি ভালোবাসা আমাকে শক্তি যোগাত। আমি ভাবতাম, ভালোবাসা শুধু সুখের দিনের জন্য নয়, কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর নামই ভালোবাসা। আমি আমার ভালোবাসার পরীক্ষায় পাশ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এলাকার সবাই আমার প্রশংসা করত, বলতো, যোগেশের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো আমাকে আরও উৎসাহিত করত। আমি বিশ্বাস করতাম, আমার সেবা আর ভালোবাসায় সে একদিন নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। কিন্তু সময় যত গড়াতে লাগল, আমার ভেতরের শক্তিও যেন কমতে শুরু করল। একা হাতে ঘরের সব কাজ, শ্রেয়ার যত্ন আর দোকানের চাপ সামলানো আমার জন্য কঠিন হয়ে পড়ছিল। শ্রেয়ার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। দোকানের আয় দিয়ে সবকিছু সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠছিল। আমি ধীরে ধীরে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়তে শুরু করলাম। শ্রেয়ার অসহায় মুখটা দেখলে আমার কষ্ট হতো, কিন্তু মাঝে মাঝে আমার নিজের জীবনটার দিকে তাকিয়ে খুব অসহায় লাগত। আমার সব স্বপ্ন, সব ইচ্ছা যেন শ্রেয়ার অসুস্থতার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। শ্রেয়ার অবস্থার কোনো উন্নতি হলো না, বরং ওর শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। আমি ওকে নিয়ে অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি, অনেক টাকা খরচ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই একই কথা বলেছে, শ্রেয়ার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। এই এক বছরে আমি যেন আমার নিজের জীবনটা বাঁচতেই ভুলে গিয়েছিলাম। আমার পৃথিবীটা ওই ছোট ফ্ল্যাট, শ্রেয়ার ভিউ চেয়ার আর আমার সেলাই মেশিনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা নিজের জন্য একটু সময় বের করা, এগুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। আমার ধৈর্যের বাঁধ ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল। যে মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম, তার সেবা করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। মাঝে মাঝে শ্রেয়ার ওপর খুব রাগ হতো, যদিও আমি জানতাম এতে ওর কোনো দোষ নেই, কিন্তু আমার ভেতরের হতাশা আর ক্লান্তি আমাকে খিটখিটে করে তুলেছিল। আমি এখন আর আগের মতো ওর সাথে হাসি মুখে কথা বলতে পারতাম না। ওর ছোট ছোট প্রয়োজনগুলো আমার কাছে পাহাড় সমান বোঝা মনে হতো। আমি বুঝতে পারছিলাম আমি বদলে যাচ্ছি, কিন্তু নিজেকে আটকানোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। এই কঠিন সময়ই আমার দোকানে এক নতুন ক্রেতার আগমন হলো। মেয়েটির নাম মেঘা। সে দেখতে খুবই সুন্দরী এবং আধুনিক। প্রথম দিনই সে আমার দোকানে এসে আমার কাজের অনেক প্রশংসা করল। মেঘা জানালো তাদের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান আছে এবং তার জন্য তার প্রায় 15-16টা নতুন পোশাক বানাতে হবে। এত বড় একটা কাজের প্রস্তাব পেয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম, কারণ তখন বিয়ের মরশুম ছিল না। আমার দোকানের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছিল না, তাই আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। মেঘার সাথে কথা বলে মনে হলো সে খুবই মিশুকে আর প্রাণবন্ত। মেঘা প্রতিদিন আমার দোকানে আসতে শুরু করল। পোশাকের ডিজাইন দেখানোর অজুহাতে সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করত। তার কথা বলার ভঙ্গি, তার হাসি, সবকিছুতেই এক ধরনের আকর্ষণ ছিল। আমি জানতাম আমার জীবনে শ্রেয়া ছাড়া অন্য কোনো মেয়ের স্থান নেই। কিন্তু মেঘার সঙ্গ আমার ভালো লাগতে শুরু করেছিল। সারাদিন শ্রেয়ার অসুস্থ মুখ দেখে আর ঘরের একঘেয়ে কাজ করে আমি যখন ক্লান্ত হয়ে যেতাম, তখন মেঘার সাথে কথা বললে আমার মনটা কিছুটা হালকা হতো। আমি যেন এক নতুন জীবনের স্বাদ পাচ্ছিলাম, যা আমি প্রায় ভুলতেই বসেছিলাম। মেঘা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কেও খোঁজ খবর নিতে শুরু করল। আমি ওকে আমার আর শ্রেয়ার ব্যাপারে সব কিছু খুলে বললাম। আমার গল্প শুনে মেঘা আমার জন্য খুব সহানুভূতি দেখালো।
সে বলতে লাগলো, যোগেশ, তুমি সত্যি একজন মহান মানুষ। এই যুগে তোমার মতো স্বামী পাওয়া যায় না। কিন্তু তুমি নিজের জীবনটার কথা একবারও ভাবো, সারা জীবন কি এভাবেই কাটিয়ে দেবে? ওর কথাগুলো আমার মনের ভেতরে লুকিয়ে থাকা হতাশাগুলোকে যেন আরও উস্কে দিল। আমি যা এতদিন ধরে ভাবছিলাম, মেঘা ঠিক সেই কথাগুলোই আমাকে বলছিল। আমার এক বন্ধু, যার দোকান আমার দোকানের পাশেই ছিল, সে আমাকে মেঘার ব্যাপারে সতর্ক করেছিল। সে জানিয়েছিল মেঘা এরিয়াতে নতুন এসেছে এবং তার অতীত সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। আমার বন্ধু আমাকে বলেছিল, যোগেশ, তুই একজন ভালো ছেলে, এই মেয়ের থেকে দূরে থাকিস, ও তোকে সমস্যায় ফেলতে পারে। কিন্তু আমি তখন মেঘার কথায় এতটাই প্রভাবিত ছিলাম যে বন্ধুর সতর্কবাণী আমার কানেই প্রবেশ করেনি। আমার মনে হয়েছিল সবাই মেঘাকে ভুল বুঝছে, ও আসলে খুব ভালো মনের একটি মেয়ে। ধীরে ধীরে আমি মেঘার প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলাম। আমি ভুলে গেলাম আমার অসুস্থ স্ত্রীর কথা, ভুলে গেলাম আমার প্রতিজ্ঞার কথা। মেঘা আমাকে এক নতুন স্বপ্ন দেখাতে শুরু করল। সে বলতো, চলো আমরা এই সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাই, সেখানে আমরা নতুন করে জীবন শুরু করব। তোমার হাতে জাদু আছে, তুমি যেখানেই দোকান দেবে সেখানেই সফল হবে, আর আমি তোমার পাশে থাকব, তোমার সব খেয়াল রাখব। ওর কথাগুলো আমার কাছে খুব আকর্ষণীয় মনে হলো। আমি এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করলাম, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো দায়িত্ব থাকবে না, থাকবে শুধু আনন্দ আর ভালোবাসা। আমি এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়ালাম। একদিকে আমার অসুস্থ স্ত্রী, আমার ভালোবাসা, আমার দায়িত্ব, আর অন্যদিকে মেঘার দেখানো এক রঙিন স্বপ্ন, এক নতুন জীবন। আমার বিবেক আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু আমার মন বারবার মেঘার দিকেই ছুটে যাচ্ছিল। আমি আমার ক্লান্ত, বিপর্যস্ত জীবন থেকে মুক্তি চেয়েছিলাম, আর সেই মুক্তির পথ হিসেবে আমি মেঘাকেই বেছে নিলাম। আমি এক গুরুতর পরিকল্পনা করতে শুরু করলাম, যা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। বন্ধুরা, আমার মনের ভেতর তখন এক প্রচণ্ড ঝড় চলছিল। একপাশে শ্রেয়ার প্রতি আমার ভালোবাসা আর কর্তব্যের দীর্ঘ ছায়া, আর অন্য পাশে মেঘার দেখানো এক নতুন, সহজ জীবনের হাতছানি। আমি দিনের পর দিন এই দুই চিন্তার মাঝে দুলতে থাকলাম। শ্রেয়ার নিষ্প্রাণ চোখের দিকে তাকালে আমার ভেতরটা অপরাধ বোধে ভরে উঠত। আমি ভাবতাম, কিভাবে আমি এই সরল, অসহায় মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করার কথা চিন্তা করতে পারি। যে মেয়েটা আমার জন্য নিজের পরিবার, সবকিছু ছেড়ে চলে এসেছিল, আজ তার সবচেয়ে কঠিন সময়ে আমি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছি। কিন্তু পরক্ষণেই আমার ক্লান্তি, আমার হতাশা আমাকে গ্রাস করত। আমার মনে হতো, আমার নিজের জীবনটাও তো মূল্যবান। আমি কেন আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে একটা অসুস্থ মানুষের সেবা করে আমার জীবনটা শেষ করে দেব? মেঘা প্রতিদিন আমার এই দ্বিধাকে আরও বাড়িয়ে তুলত। সে আমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছিল যে আমি শ্রেয়ার সেবা করে কোনো ভালো কাজ করছি না, বরং নিজের জীবনটা নষ্ট করছি। সে আমাকে বোঝাতো, শ্রেয়া আর কখনোই সুস্থ হবে না, তাই তাকে আঁকড়ে ধরে থাকার কোনো মানেই হয় না। একদিন আমি মনস্থির করে ফেললাম, আমি এই জীবন থেকে মুক্তি চাই। আমি মেঘার সাথেই আমার বাকি জীবনটা কাটাবো। কিন্তু শ্রেয়াকে আমি কোথায় রেখে যাব? আমার পরিবার আমাকে গ্রহণ করবে না, ওর পরিবার তো প্রশ্নই ওঠে না। এই চিন্তাভাবনার মাঝেই আমার মাথায় এক নিষ্ঠুর চিন্তা এলো। আমি ভাবলাম, যদি কোনোভাবে শ্রেয়া আমার জীবন থেকে অনেক দূরে চলে যেত, তাহলে হয়তো আমি এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতাম। এই চিন্তাটা মাথায় আসতেই আমি নিজের স্বার্থপরতায় চমকে উঠলাম। আমি কি এতটাই স্বার্থপর হয়ে গেছি? আমার ভেতরের ভালো মানুষটা বারবার আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু আমার ভেতরের ক্লান্ত আর হতাশ সত্তাটা জয়ী হলো। আমি আমার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত হলাম। একদিন দুপুরে যখন চারিদিক ছিল নিস্তব্ধ, আমি শ্রেয়াকে বললাম, চলো তোমাকে আজ ছাদে নিয়ে যাই, তুমি তো খোলা আকাশ দেখতে খুব ভালোবাসো। শ্রেয়া ইশারায় অসম্মতি জানালো, কারণ ভর দুপুরে ছাদের রোদ ওর সহ্য হবে না। কিন্তু আমি ওর কোনো কথা শুনলাম না। আমি একরকম জোর করেই ওর হুইল চেয়ারপে ঠেলে ছাদে নিয়ে গেলাম। ছাদে পৌঁছে শ্রেয়া খুব অবাক হলো। কাঠফাটা রোদে ছাদ তখন যেন খুব গরম হয়ে আছে। ও বারবার আমাকে নিচে নিয়ে যাওয়ার জন্য ইশারা করতে লাগলো। আমি ওর হুইল চেয়ারটা ছাদের এক কোনায় নিয়ে গিয়ে ব্রেকটা লক করে দিলাম। তারপর আমি ওর দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বললাম, শ্রেয়া, আমাকে ক্ষমা করে দিও।
আমি আর পারছি না। তোমার সেবা করতে করতে আমি ক্লান্ত। আমারও একটা জীবন আছে। আমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে চাই না। আমার কথা শুনে শ্রেয়ার চোখ দুটো ভয়ে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। ওর চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল। আমি ওর দিকে আর তাকাতে পারলাম না। আমি বললাম, আমি চিরদিনের জন্য যাচ্ছি। হয়তো এটাই তোমার আর আমার নিয়তি ছিল। ভালো থেকো। এই বলে আমি ছাদ থেকে নেমে এলাম। শ্রেয়ার চাপা কান্নার শব্দ আমার কানে আসছিল, কিন্তু আমি একবারের জন্য পেছনে ফিরে তাকালাম না। ঘরে ফিরে আমি দ্রুত আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমার হাত কাঁপছিল, বুকটা ধরফর করছিল, কিন্তু আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি মেঘাকে ফোন করে জানালাম যে আমি প্রস্তুত। সেও তৈরি হয়ে থাকবে বলে জানালো। আমরা ঠিক করলাম রাতের অন্ধকারে আমরা এই শহর ছেড়ে চলে যাব, যাতে কেউ আমাদের দেখতে না পায়। যাওয়ার আগে আমি আমার সেলাইয়ের দোকানে যা কিছু মূল্যবান ছিল সব কিছু সাথে নিয়ে নিলাম। রাত গভীর হলে আমি আর মেঘা নিঃশব্দে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এক নতুন জীবনের আশায় আমি আমার অতীত, আমার ভালোবাসা, আমার মনুষ্যত্ব সব কিছুকে পেছনে ফেলে এলাম। আমি জানতাম না শ্রেয়ার কি হবে, ও কি বাঁচবে নাকি মারা যাবে, কিন্তু সেই মুহূর্তে আমার সেসব নিয়ে ভাবার সময় ছিল না। আমি শুধু আমার মুক্তির কথা ভাবছিলাম, আমার নতুন ভবিষ্যতের কথা ভাবছিলাম। আমি এক ভয়ানক ভুল করে ফেলেছিলাম, যার কোনো ক্ষমা হয় না। বন্ধুরা, নতুন শহরে এসে আমার আর মেঘার জীবনটা স্বপ্নের মতোই শুরু হয়েছিল। মেঘার কাছে তার পূর্বের জীবন থেকে পাওয়া অনেক টাকা ছিল। আমাদের কোনো কিছুরই অভাব ছিল না। আমরা এক সুন্দর বাড়ি ভাড়া নিলাম, নতুন করে দোকান সাজালাম। আমার কাজের হাত ভালো ছিল, তাই খুব অল্প দিনের মধ্যেই আমার দোকানের নাম ডাক ছড়িয়ে পড়ল। আমি আবার আমার কাজে মনোযোগ দিলাম, আর মেঘা ঘর সংসার সামলাতে লাগল। প্রথম কয়েক মাস আমাদের জীবনটা যেন ভালোবাসায় আর আনন্দে পরিপূর্ণ ছিল। আমি শ্রেয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে ওর অসহায় মুখটা ভেসে উঠত, কিন্তু আমি জোর করে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতাম। আমি নিজেকে বোঝাতাম, আমি যা করেছি ঠিকই করেছি, আমার নিজের জীবনটাকেও তো বাঁচানোর অধিকার আছে। মেঘার ভালোবাসা আর যত্ন আমাকে আমার অপরাধ বোধ থেকে দূরে সরিয়ে রাখত। আমি ভাবতে শুরু করেছিলাম, অবশেষে আমি আমার জীবনের সুখ খুঁজে পেয়েছি। আমি আর শ্রেয়া যেন আমার জীবনের এক দুঃস্বপ্ন ছিল, যা আমি পেছনে ফেলে এসেছি। কিন্তু মেঘার আসল রূপ প্রকাশ পেতে খুব বেশি দিন সময় লাগল না। যে মেয়েটাকে আমি খুব সরল আর ভালোবাসায় পরিপূর্ণ ভেবেছিলাম, সে আসলে ছিল খুবই স্বার্থপর আর হিসেবি। তার কাছে টাকার গুরুত্বই ছিল সবচেয়ে বেশি। আমি সারাদিন দোকানে খাটতাম, আর ও সেই টাকা দিয়ে দামি পোশাক, গয়না আর সাজগোজের জিনিস কিনে উড়িয়ে দিত। আমাদের মধ্যে ভালোবাসাটা ধীরে ধীরে কমে আসতে লাগল, আর তার জায়গা নিতে লাগল ঝগড়া আর অশান্তি। আমি বুঝতে পারছিলাম আমি এক ভুল মানুষের প্রেমে পড়েছি। মেঘা আমাকে ভালোবাসত না, সে ভালোবাসত আমার প্রতিভা আর আমার উপার্জন করার ক্ষমতাকে। সে আমাকে তার বিলাসবহুল জীবনযাপনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছিল। আমাদের মধ্যে এখন আর আগের মতো কোনো আবেগ বা টান ছিল না। আমরা শুধু একই ছাদের নিচে থাকা দুটো অপরিচিত মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পারছিলাম, কিন্তু আমার ফেরার কোনো পথ ছিল না। একদিন আমাদের ঝগড়ার সময় মেঘা আমাকে বলল, তোমার মতো একজন সাধারণ দর্জির সাথে জীবন কাটানোর জন্য আমি আমার আগের জীবন ছেড়ে আসিনি। আমি ভেবেছিলাম তুমি অনেক উন্নতি করবে, অনেক টাকা আয় করবে, কিন্তু তুমি তো সেই একই জায়গায় পড়ে আছো। ওর কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আমি কি গুরুতর একটা ভুল করে ফেলেছি। আমি যার জন্যে আমার সবকিছু ছেড়ে এলাম, তার কাছে আমার কোনো মূল্যই নেই। এই ঘটনার কিছুদিন পরেই মেঘা আমাকে ছেড়ে চলে গেল। যাওয়ার আগে সে আমার জমানো সমস্ত টাকা এবং দোকানের মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে গেল। আমি আবার একা হয়ে গেলাম, কিন্তু এবার আমার পাশে সমবেদনা জানানোর মতোও কেউ ছিল না। আমি আমার কর্মফল পাচ্ছিলাম। আমি শ্রেয়ার সাথে যা করেছিলাম, মেঘা আমার সাথে ঠিক তাই করল। আমি বুঝতে পারলাম প্রকৃতি তার নিজের নিয়মেই বিচার করে। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমার দোকান বন্ধ হয়ে গেল, আমার হাতে কোনো টাকা ছিল না। আমি দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি। আমার সেই সুন্দর চেহারা, স্বাস্থ্য সব কিছু নষ্ট হয়ে গেল। আমি যাকে নতুন জীবন ভেবে আঁকড়ে ধরেছিলাম, সেই জীবনই আমাকে পথের ভিখারি বানিয়ে দিল। আমি প্রতিদিন আমার কৃতকর্মের জন্য অনুশোচনা করতাম। শ্রেয়ার সেই করুণ মুখটা আমার চোখের সামনে সারাক্ষণ ভাসত। আমি প্রায়ই ভাবতাম, শ্রেয়ার কি হয়েছে, ও
ও কি বেঁচে আছে নাকি আমার ফেলে আসার পরে? আমি আর ভাবতে পারতাম না। আমার ভেতরটা ভয়ে আর অপরাধ বোধে কুঁকড়ে যেত। আমি ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম, হে ঈশ্বর, তুমি শ্রেয়াকে ভালো রেখো। আমি আমার ভুলের শাস্তি পাচ্ছি, কিন্তু ওই নিরপরাধ মেয়েটা যেন ভালো থাকে। আমি জানতাম আমার এই প্রার্থনার কোনো মূল্য নেই, কারণ আমি নিজেই ওর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। বন্ধুরা, আমি তখন এক সর্বহারা পরাজিত সৈনিক। আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। আমার কাছে বেঁচে থাকার মতো কোনো কারণ বা অবলম্বন ছিল না। আমি দিনের পর দিন একাকিত্ব আর অনুশোচনায় দগ্ধ হচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনটা এখানেই শেষ। কিন্তু একদিন এক অপ্রত্যাশিত ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি আমার এক পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, যে কলকাতায় থাকত। আমি শুধু জানতে চেয়েছিলাম শ্রেয়ার কি খবর। অনেক চেষ্টার পর আমি আমার সেই বন্ধুর ফোন নাম্বার জোগাড় করলাম। ফোন করতে আমার হাত কাঁপছিল। আমি ভয় পাচ্ছিলাম যদি কোনো খারাপ খবর শুনতে হয়। বন্ধুটি আমার গলা শুনেই চিনতে পারল। সে প্রথমে আমার উপর খুব রাগারাগি করল, আমাকে অনেক কটু কথা শোনালো, যা আমার প্রাপ্য ছিল। আমি চুপচাপ সবকিছু শুনলাম। তারপর আমি যখন ওকে শ্রেয়ার কথা জিজ্ঞেস করলাম, তখন সে যা বলল তা শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। বন্ধুটি জানালো, আমি চলে আসার পর শ্রেয়া সেই ছাদে প্রায় সারা রাত একাই ছিল। সেই ভর দুপুরের রোদ, ঝড়, বৃষ্টি সব কিছু সে একাই সহ্য করেছে, কিন্তু সে হার মানেনি। বাঁচার এক অদম্য ইচ্ছা তাকে শক্তি জুগিয়েছিল। সে তার সমস্ত শক্তি এক করে হুইলচেয়ারের ব্রেক খোলার চেষ্টা করে এবং একসময় সফলও হয়। তারপর সে কোনোক্রমে নিজেকে হিঁচড়ে হিঁচড়ে 5 তলা থেকে নিচে নামিয়ে আনে। একজন প্রতিবেশী তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায় এবং তার বাবা মাকে খবর দেয়। শ্রেয়ার বাবা মা খবর পেয়ে ছুটে আসেন। মেয়ের এই অবস্থা দেখে এবং আমার বিশ্বাসঘাতকতার কথা শুনে তারা ভেঙে পড়লেও শ্রেয়াকে তারা ফিরিয়ে নেননি। তারা শ্রেয়াকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের ভালোবাসা, যত্ন আর শ্রেয়ার নিজের প্রবল ইচ্ছাশক্তিতে সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। যে ডাক্তাররা বলেছিল শ্রেয়া আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না, তাদের অবাক করে দিয়ে শ্রেয়া 1 বছরের মধ্যেই আবার হাঁটতে শুরু করে। শুধু তাই নয়, শ্রেয়া এখন পুরোপুরি সুস্থ। সে তার বাবার ব্যবসা সামলাচ্ছে এবং নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিয়েছে। সে আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস করেনি, কারণ সে চায় না আমার মতো একজন বিশ্বাসঘাতকের ছায়া তার জীবনে আর পড়ুক। সে আমাকে আমার কর্মফলের উপর ছেড়ে দিয়েছে। বন্ধুটির মুখে এই কথাগুলো শুনে আমার মাথা ঘুরতে লাগল। আমি যা শুনছিলাম তা কি সত্যি? শ্রেয়া বেঁচে আছে এবং সে এখন সুস্থ? আমার বুকের ভেতরটা হঠাৎ করেই এক অজানা আনন্দে ভরে উঠল। শ্রেয়া ভালো আছে, এর চেয়ে বড় খবর আমার জন্য আর কিছুই হতে পারে না। কিন্তু পরক্ষণে আমার মনটা গভীর অপরাধ বোধ আর লজ্জায় ছেয়ে গেল। আমি কত বড় একটা ভুল করেছি। যে মানুষটা আমাকে এত ভালোবাসত, আমি তাকে বিপদের মুখে ঠেলে দিয়ে এসেছিলাম, আর সে নিজের চেষ্টায় আজ আবার উঠে দাঁড়িয়েছে। আমি তার ভালোবাসার যোগ্য ছিলাম না। আমি বন্ধুটিকে জিজ্ঞেস করলাম, শ্রেয়া কি আমাকে ক্ষমা করবে? বন্ধুটি হেসে বলল, সেই উত্তর তো একমাত্র শ্রেয়াই দিতে পারবে। তবে তুই যা করেছিস তারপর ক্ষমা চাওয়াটাও এক ধরনের বিলাসিতা। ওর কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল। আমি বুঝতে পারলাম আমি আমার জীবনে যা হারিয়েছি তার কোনোদিনও ফিরে পাব না। আমি শ্রেয়াকে, আমার ভালোবাসাকে, আমার সম্মানকে, সবকিছুকে নিজের হাতে শেষ করে দিয়েছি। আমি সিদ্ধান্ত নিলাম আমি কলকাতায় ফিরে যাব। আমি শ্রেয়ার কাছে গিয়ে আমার ভুলের জন্য ক্ষমা চাইব। আমি জানি সে হয়তো আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমার নিজের আত্মার শান্তির জন্য এই ক্ষমাটা আমার চাইতেই হবে। আমি একবারের জন্য হলেও তাকে দূর থেকে দেখতে চাই সে কতটা ভালো আছে। আমি আমার শেষ সম্বলটুকু দিয়ে কলকাতার একটা টিকিট কাটলাম। আমার এক নতুন যাত্রা শুরু হলো, অনুশোচনার যাত্রা। বন্ধুরা, কলকাতায় ফিরে আসাটা আমার জন্য খুব সহজ ছিল না। এই শহরটার প্রতিটি অলিগলি, প্রতিটি রাস্তা আমার আর শ্রেয়ার ভালোবাসার স্মৃতিতে ভরা। আমি এক বুক লজ্জার অপরাধবোধ নিয়ে আমার পুরনো পাড়ায় ফিরে এলাম। সব কিছু আগের মতোই ছিল, শুধু আমি আর আমার জীবনটা বদলে গিয়েছিল। আমি প্রথমেই আমার সেই বন্ধুর সাথে দেখা করলাম যে আমাকে শ্রেয়ার খবর দিয়েছিল। সে আমাকে দেখে অবাক হলেও
আমার অসহায় অবস্থা দেখে আমাকে তার বাড়িতে আশ্রয় দিল। আমি ওর কাছ থেকে শ্রেয়ার বাবার বাড়ির ঠিকানা জোগাড় করলাম। আমার একবার শ্রেয়ার সাথে দেখা করার খুব ইচ্ছা করছিল, কিন্তু আমার সাহস হচ্ছিল না। আমি ভয় পাচ্ছিলাম শ্রেয়া আমাকে দেখলে কি প্রতিক্রিয়া দেখাবে। সে কি চিৎকার করে উঠবে, নাকি ঘৃণা ভরে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আমি কয়েকদিন ধরে শুধু দূর থেকে শ্রেয়াদের বাড়িটা দেখতাম। একদিন আমি দেখলাম শ্রেয়া গাড়ি থেকে নামছে। ওকে দেখে আমি চমকে উঠলাম। এ কোন শ্রেয়া? আগের চেয়ে অনেক বেশি সুন্দরী, আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত লাগছিল ওকে। ওর মুখে ছিল এক প্রশান্তির হাসি। ওকে দেখে বোঝার উপায় নেই যে এই মেয়েটার ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে। আমি ওকে দেখে একদিকে যেমন খুব খুশি হলাম, তেমনি আমার ভেতরটা কষ্টের দুমড়ে মুচড়ে গেল। আমি বুঝতে পারলাম আমার অনুপস্থিতিতেই ওকে নতুন জীবন দিয়েছে। আমি ওর জীবনে একটা অভিশাপের মতো ছিলাম, যা দূর হতেই ও আবার নতুন করে বাঁচতে শিখেছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। একদিন সাহস করে শ্রেয়াদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দারোয়ান আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। আমি যখন আমার পরিচয় দিলাম, তখন সে অবাক হয়ে আমার দিকে তাকালো। ঠিক সেই সময়ই শ্রেয়ার বাবা বাড়ি থেকে বের হচ্ছিলেন। তিনি আমাকে দেখে প্রথমে চিনতে পারেননি, কিন্তু যখন চিনতে পারলেন তখন তার চোখ দুটো রাগে আর ঘৃণায় জ্বলে উঠল। তিনি আমাকে সেখান থেকে চলে যেতে বললেন। আমি তার পায়ে পড়ে গেলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, আমার কোনো ক্ষমা নেই। আমি শুধু একবার শ্রেয়ার সাথে দেখা করতে চাই। আমি ওর কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইতে চাই। আমার এই অবস্থা দেখে হয়তো তার কিছুটা দয়া হলো। তিনি আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আমি ভয়ে ভয়ে বসার ঘরে সোফায় বসলাম। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর শ্রেয়া নিচে নেমে এলো। আমাকে দেখে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। ওর চোখে কোনো রাগ ছিল না, ছিল না কোনো ঘৃণা, ছিল শুধু একরাশ শূন্যতা আর উদাসীনতা। যেন আমি ওর কাছে একজন অপরিচিত মানুষ। আমি ওর দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু ওর দিকে ফ্যাল করে তাকিয়েছিলাম। শ্রেয়া শান্ত গলায় বলল, তুমি এখানে কেন এসেছো যোগেশ? ওর মুখে আমার নাম শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি তোতলাতে তোতলাতে বললাম, শ্রেয়া, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমাকে একবার ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। শ্রেয়া আমার কথা শুনে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু করুণা। ও বলল, ক্ষমা? কোন ভুলের জন্য ক্ষমা চাইছ? আমাকে বিপদের মুখে ফেলে চলে যাওয়ার জন্য, নাকি আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য? যোগেশ, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ আমি তোমার মতো একজন মানুষের জন্য আমার মনে কোনো ঘৃণা পুষে রাখতে চাই না। তুমি আমার জীবন থেকে চলে গেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। বন্ধুরা, শ্রেয়ার কথাগুলো আমার কাছে চাবুকের মতো মনে হলো। তুমি আমার জীবন থেকে চলে গেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই বাক্যটা আমার হৃদয়ে গেঁথে গেল। আমি বুঝতে পারলাম আমি ওর জীবনে এতটাই অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিলাম যে আমার অনুপস্থিতিটাই ওর জন্য মঙ্গলজনক ছিল। আমি ওর চোখে আমার জন্য কোনো ভালোবাসা বা সহানুভূতির লেশমাত্র দেখতে পেলাম না। আমি ওর কাছে এখন একজন অতীত, একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নই। আমি আবারও বললাম, শ্রেয়া, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে আবার আগের মতো ভালোবাসব, তোমার সব খেয়াল রাখব। আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমার কথা শুনে শ্রেয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপরও ধীরে ধীরে বলল, যোগেশ, কিছু কিছু ভুল একবারই করা যায়। তুমি যে ভুলটা করেছ তারপর আর কোনো সুযোগের আশা করাটা বোকামি। তুমি কি ভেবেছ আমি সব কিছু ভুলে গিয়ে আবার তোমার হাত ধরব? ও বলতে লাগল, যেদিন তুমি আমাকে ওই ছাদে একা ফেলে চলে এসেছিলে, সেদিনই আমার ভেতরের পুরনো শ্রেয়াটা শেষ হয়ে গিয়েছিল। আমি সেদিন বুঝেছিলাম ভালোবাসা কতটা ঠুনকো হতে পারে। আমি বুঝেছিলাম মানুষ কতটা স্বার্থপর হতে পারে। তুমি আমাকে শুধু শারীরিকভাবে পঙ্গু করতে চাওনি, তুমি আমার আত্মবিশ্বাস, আমার ভালোবাসার উপর বিশ্বাস, সব কিছুকে শেষ করে দিতে চেয়েছিলে। কিন্তু আমি হার মানিনি। আমি নিজের জন্য লড়েছি, আমি আবার উঠে দাঁড়িয়েছি। আর এই নতুন জীবনে তোমার কোনো স্থান নেই। শ্রেয়ার প্রতিটি কথা ছিল যুক্তিযুক্ত এবং কঠোর সত্য। আমার কোনো উত্তর দেওয়ার ছিল না। আমি মাথা নিচু করে বসে রইলাম। শ্রেয়ার বাবা এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিলেন। তিনি এবার এগিয়ে এসে বললেন, তুমি এখন আসতে পারো। শ্রেয়া যা বলার বলে দিয়েছে। আমরা আর তোমার মুখ দেখতে চাই না। তুমি আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হও।
তার কথায় কোনো রাগ ছিল না, ছিল এক গভীর বিতৃষ্ণা। আমি বুঝতে পারলাম এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শেষবারের মতো আমি শ্রেয়ার দিকে তাকালাম। ওর চোখে ছিল এক দৃঢ়তা। আমি বুঝতে পারলাম এই শ্রেয়া আর আমার সে পুরনো নরম মনের শ্রেয়া নয়। জীবন তাকে অনেক কঠিন করে তুলেছে, অনেক শক্তিশালী বানিয়েছে। আমি কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনের শেষ আশাটুকু আজ নিভে গেল। আমি শ্রেয়াকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি যেন এক জীবন্ত লাশ। আমার কোনো ভবিষ্যৎও নেই, কোনো বর্তমানও নেই। আছে শুধু এক যন্ত্রণাময় অতীত। আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি। আমি যদি সেদিন শ্রেয়ার পাশে থাকতাম, যদি ধৈর্য ধরে ওর সেবা করতাম, তাহলে আজ আমার জীবনটা অন্যরকম হতে পারত। আমরা হয়তো একসাথে এই কঠিন সময়টা পার করে আবার সুখের মুখ দেখতে পারতাম। কিন্তু আমি সহজ পথ বেছে নিতে চেয়েছিলাম, আর সেই সহজ পথই আমাকে আজ এই ধ্বংসের পথে নিয়ে এসেছে। আমি আমার বাবা মায়ের কাছেও যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও আমাকে গ্রহণ করেননি। তারা বললেন, যে ছেলে নিজের স্ত্রীর সাথে এমন আচরণ করতে পারে, সে আমাদের সন্তান হতে পারে না। আমাদের জন্য তুই শেষ হয়ে গেছিস। আমি সব দিক থেকে একা হয়ে গেলাম। আমার নিজের পরিবার, আমার ভালোবাসা, সবাই আমাকে ত্যাগ করল। আমি বুঝতে পারলাম এটাই আমার নিয়তি, এটাই আমার ভুলের শাস্তি। আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই শহরে আমার আর কিছুই অবশিষ্ট নেই। আমি এক অজানা গন্তব্যের দিকে পা বাড়ালাম। আমার সাথে ছিল শুধু আমার অনুশোচনা আর একরাশ শূন্যতা। আমি জানতাম না আমি কোথায় যাব, কি করব, কিন্তু আমি এটা জানতাম যে আমাকে আমার বাকি জীবনটাই অপরাধবোধ নিয়েই বেঁচে থাকতে হবে। বন্ধুরা, এরপর অনেকগুলো বছর কেটে গেছে। আমি এখন এক ছোট শহরে থাকি, একটা ছোট দর্জির দোকান চালাই। আমার জীবনটা এখন খুবই সাধারণ। কোনো জাঁকজমক নেই, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি সারাদিন কাজ করি আর সন্ধ্যায় একা নিজের ঘরে ফিরে আসি। আমার জীবনে এখন বন্ধু বা পরিবার বলে কেউ নেই। আমার একমাত্র সঙ্গী হলো আমার একাকিত্ব আর আমার অতীত জীবনের স্মৃতি। আমি মাঝে মাঝে শ্রেয়ার খবর নেওয়ার চেষ্টা করি। আমি শুনেছি সে এখন অনেক বড় একজন ব্যবসায়ী। সে তার বাবার ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সে বিয়ে করেনি, নিজের কাজ আর সমাজসেবা নিয়েই ব্যস্ত থাকে। সে নাকি অনেক অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমের দেখাশোনা করে। ওর সাফল্যের কথা শুনলে আমার একদিকে যেমন খুব ভালো লাগে, তেমনি আমার বুকটা কষ্টে ভরে ওঠে। আমি ভাবি এই সাফল্যের অংশীদার আমিও হতে পারতাম। আমার জীবনে মেঘা একবার ফিরে আসার চেষ্টা করেছিল। সে তখন আরও নিঃস্ব, আরও একা। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি তাকে আমার জীবনে আর জায়গা দিইনি। আমি বুঝেছিলাম বিষাক্ত সম্পর্ককে জীবনে আঁকড়ে ধরে রাখলে শুধু কষ্টই বাড়ে। আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলাম, কিন্তু তার সাথে আর কোনো সম্পর্ক রাখিনি। আমি যে ভুল একবার করেছি, সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাইনি। আমি এখন প্রতিদিন আমার ভুলের জন্য অনুতপ্ত হই। আমি বুঝতে পেরেছি জীবনে ভালোবাসা এবং বিশ্বাস কতটা মূল্যবান। আমি এক মুহূর্তের মোহে, একটু আরামের লোভে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদটাকে হারিয়ে ফেলেছি। আমি যদি সেদিন ধৈর্য হারাতাম না, যদি শ্রেয়ার প্রতি আমার বিশ্বাস অটুট রাখতাম, তাহলে আজ আমার জীবনটা দুঃখে ভরা থাকতো না। আমি আজ একজন সুখী মানুষ হতে পারতাম। বন্ধুরা, আমার এই গল্প বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা বার্তা দেওয়া। জীবন সবসময় সরল পথে চলে না। জীবনে অনেক কঠিন সময় আসে, অনেক পরীক্ষা আসে, কিন্তু সেই কঠিন সময়ে ধৈর্য হারানো উচিত নয়। বিশেষ করে যে মানুষটা আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবেসে নিজের সবকিছু দিয়ে দিয়েছে, তার হাতটা কখনোই ছাড়া উচিত নয়। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তার জোড়া লাগে না। ভালোবাসা শুধু সুখের সময়ের জন্য নয়, দুঃখের সময়ে একে অপরের পাশে ছায়ার মতো থাকাই হলো আসল ভালোবাসা। আমি আমার ভালোবাসার পরীক্ষায় হেরে গিয়েছিলাম। আমি একজন পরাজিত মানুষ। আমি চাই না আমার মতো ভুল আর কেউ করুক। আপনারা আপনাদের সম্পর্কের যত্ন নিন, একে অপরকে সম্মান করুন এবং কঠিন সময়ে একে অপরের শক্তি হয়ে উঠুন। কারণ দিন শেষে ভালোবাসা আর বিশ্বাসই আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। বন্ধুরা,
গল্পের শেষে আমি তোমাদের বলবো, জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা হয়। সহজ পথ আমাদের সাময়িকভাবে আকর্ষণ করতে পারে, কিন্তু তা প্রায়শই আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। সম্পর্ক হলো একটি পবিত্র বন্ধন, যা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং ত্যাগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। বিশ্বাসঘাতকতা এবং স্বার্থপরতা একটি সুন্দর সম্পর্ককে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। কর্মফল সবসময় ফিরে আসে। আমরা যেমন কাজ করব, তার ফল আমাদের ভোগ করতেই হবে। তাই আমাদের সর্বদা উচিত সৎ পথে চলা, প্রিয়জনের প্রতি বিশ্বস্ত থাকা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। কারণ দিন শেষে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।